কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এই নির্বাচন কমিশনার আমার মানে টিএন সেশন থাকলে আমি বলতে পারতাম অনেক কিছু করতে পারবে। এই নির্বাচন কমিশনের দ্বারা কিছু হবে বলে মনে হয় না। তৃণমূল আর পার্টিটা ৭০-৮০ দিন আছে। কিন্তু এই যে প্যারাসাইট, পরজীবী এইসব লোক, এদের প্রতি কোনো শ্রদ্ধাই নেই। মানে এরা ক্ষমতা ছাড়া থাকতেই পারে না। ওনার ঘরে খাট নেই। এবার অর্পিতার ঘরে খাটের তলায় টাকা পাওয়া গেছে। তো উনি কি ওনার ঘরে শুতেন না? এখন বাংলাদেশের মানুষের বুদ্ধি আছে, ওরা কিন্তু জামাতকে ক্ষমতায় আনেনি। সৌগত রায়ের গত ১৯ বছরে এখানে উনি যে কাজগুলো করেছেন তার মধ্যে একটা কাজ হচ্ছে উনি নেচেছেন ইয়ের সঙ্গে, রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে। আরেকটাই আমাদের পাড়ায় একবার কালী পুজোর ফিতা কাটতে এসেছিল, সোহিনী সরকার ওর পাশে বসেছিল। তো দুজনকে ১০টা ইয়ে দেওয়া হয়েছিল, ১০খানা ফিশ ফিঙ্গার দেওয়া হয়েছিল। তো সোহিনী সরকার একটা ভাগ করে নিয়ে নিলেন। আমি বলি, আমি ওনার সম্বন্ধে আমার অভিজ্ঞতা। তো উনি প্রথমে উনি তো খাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৯টা উনি খেয়ে নিলেন। খেয়ে ওই যে আধখানা যেটা পড়েছিল, সৈনিকে জিজ্ঞেস করছে যে তুমি কি এটা খাবে? এই হলো সৌগত রায়। সৌগত রায় দমদমের জন্য কিচ্ছু করেনি। সৌগত রায়, আমি আবার বলছি, দমদমের জন্য কিচ্ছু করেনি। তাহলে সৌগত রায় কি করে জিতছে? তৃণমূল আর পার্টিটা ৭০-৮০ দিন আছে। যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোবে পরের দিন পার্টিটা উঠে যাবে। পিসি আর ভাইপো থাকবে, আর কেউ থাকবে না। তৃণমূল কংগ্রেসের এমনি ওরা পেয়ে গেছে সংকেত, ওরা পার্টি এমনি উঠে যাবে। আর ৭০-৮০ দিন আছে, যেদিন রেজাল্ট বেরোবে ইলেকশনের তার পরের দিন থেকে দেখতে পাবেন আর পার্টিটা নেই। এই লাস্ট কটা দিন, লাস্ট ১.৫-২ মাস চালিয়ে নেই ওরা। আমি সত্যতা আপনার কাছে প্রশ্ন করবো যে কমিশন যে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে সেখানে কি কোন কোন বিষয়ে জবাব দিতে হয়েছে? ১ নম্বর যারা বিএলও, এইআরও যারা আছে তাদের ঠিকঠাক প্রোটেকশন দেওয়া হচ্ছে না, টাকা পয়সা দেওয়া হচ্ছে না, টাকা পয়সা আটকে রেখে দেওয়া হয়েছে। তো যত রকম মানে অন্যায় কাজ, এবং কয়েকটা জেলায় যে কাজ শেষ হলো না, তার জন্য তো বেশ কিছু কাহিনী মানে আছে, এবং সেগুলো আশা করা যায় সেগুলো নিয়ে, কারণ ওরা যখন আদালতে গেছে, নির্বাচন কমিশনও তো নিজের এখতিয়ারটা দেখাবে। তো এরা দুজনে বুঝুক, আমরা তো ভারতীয় জনতা পার্টি এর মধ্যে নেই। নির্বাচন কমিশন তো স্ট্যাচুটারি বডি, সাধারণত নির্বাচন সংগঠিত করে থাকেন তারা। একটা বিশাল দায়িত্ব মানে তাদের উপর বর্তায় রীতিমতো। আর যেরকম সাধারণ মানুষের একটা বিশ্বাস ভাজনের জায়গা তাদের প্রতি থাকে, আমি সেই জায়গা থেকে প্রশ্ন করবো সুদীপ্ত দা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেছিলেন যে মাইক্রো অবজারভার নির্বাচন কমিশন যে নিয়োগ করছে তার ফলে রাজ্যের যে স্থিতাবস্থা সেটা নষ্ট হচ্ছে এবং তারা যারপন্যায় নাম কেটে দিচ্ছে, এই যে একটা অসন্তোষের জায়গা নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের তৈরি হচ্ছে, কি বলবেন সেটা? সুপ্রিম কোর্ট কি সাপোর্ট দিয়েছে? দেয়নি। সুপ্রিম কোর্ট তো সাপোর্ট দেয়নি, বলেছিল যে আপনারা ৮,০০০ নাম পাঠান। তো ৮,০০০ নাম যাদের পাঠিয়েছে তারা মানে লজিক্যাল না, তাদের তাদের দিয়ে কাজ করানো সম্ভব না। তারা কেউ গ্রেড বি না, কেউ নার্স, কেউ এটসেট্রা এইসব পাঠিয়েছে, যারা পার্টির ক্যাডার আর কি, তাদের পাঠিয়েছে। ফলে এদের অ্যাকসেপ্ট করেনি আহ, আপনার নির্বাচন কমিশন। বাকিটা নির্বাচন কমিশন বলবে। তো এগুলো নিয়ে দেখুন, আমাদের কোনো চিন্তা নেই। পেছাবে, ভোট পেছাবে, আমাদের কি? ওরা যদি মনে করে যে কোঅপারেশন করবো না, ভোট পেছাবে। এর মধ্যে তো আর কোনো অন্য কোনো রাস্তা নেই। ভোট পিছিয়ে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী থাকবে। একদমই। আমি বলবো রাষ্ট্রপতি শাসন কি জারি হওয়ার সম্ভাবনা এখনো আছে? নির্বাচন সেটা সেটা তো আগামী দিন বোঝা যাবে। সেটা ইলেকশন কমিশন বুঝবে। যদি সময়ের মধ্যে না হয় তাহলে তো দেখুন, ৫ বছরের বেশি মমতা ব্যানার্জি তো থাকতে পারেন না। ফলে ইনডেফিনিট পিরিয়ডের জন্য এই জিনিসটা পিছবে, এর কোনো চান্স নেই। সেক্ষেত্রে তো আর কোনো অপশন নেই, রাষ্ট্রপতি শাসন জারি হতে হবে। কারণ উনি গেছিলেন সুপ্রিম কোর্টে যে এসআইআর প্রসেসটা বন্ধ করা হোক, সেটা সুপ্রিম কোর্ট মানেনি। উনি ১৫ মিনিট অনেক কিছু বললেন, তো দেখা গেছে যা বললেন তার একটা কথাও রাখা হয়নি। ফলে বুঝতেই পারছেন, এসআইআর তো হতেই হবে। ওনারা যদি প্রসেসটা পিছিয়ে দেন, তো রাষ্ট্রপতি শাসন জারি করে হবে ভোট। আমি বলবো সুদীপ্ত দা, এই ঘটনায় কি রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে অবিশ্বাস কোথাও গিয়ে বাড়ছে? রাজ্য সরকারের প্রতি কার বিশ্বাস আছে? এটা রাজ্য সরকারই না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সরকার চালাচ্ছে। রাজ্য সরকারের উপর কারোই বিশ্বাস নেই। মানে কার বিশ্বাস আছে রাজ্য সরকারের উপর? রাজ্য সরকার তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো তো পুরো যা করছে সবই অবিশ্বাস্য কাজকর্ম। এর আবার বিশ্বাসের কি আছে? যেভাবে একটা সরকার চলার কথা না, সেভাবে একটা সরকার চলছে। এখানে তো নতুন করে কিছু বলার নেই। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে যদি কমিশনের নির্দেশ পুরোপুরি মানা না হয় তাহলে কি ধরনের প্রশাসনিক বা আইনি পদক্ষেপ হতে পারে রাজ্য সরকার? দেখুন, আমি টিএন সেশনকে দেখেছি ভয়ঙ্কর স্টেপ নিতেন। টিএন সেশন বড় বড় সব, মোহনবাবু বলে একজন ছিলেন, চন্দ্রবাবু নাইডুর একদম ডান হাত, তাকে এক ইনস্ট্রাকশনে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে।
এখানে তো রাজ্য সরকার কোনো কথা শুনছে না এবং তারা বলছে যে আমরা আদালতে যাবো, আমি দেখে নেবো। মানে একটা কোথাও এখনো বোধহয় ওই 4টে লোককে বোধহয় এফআইআর করেনি। সেক্ষেত্রে কিছু করছে না। ফলে আমি এদের কোনো দায়িত্ব নেব না। এরা কি করতে পারে কি না পারে, এই নির্বাচন কমিশন, আমি আগেও বলেছি, এই নির্বাচন কমিশনের উপর আমার কোনো ভরসা নেই। দিল্লি থেকে চালাচ্ছে। আমাদের শ্রমিকদা বলেছেন যে আপনি একবার কলকাতায় এসে দেখুন যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে। দিল্লি থেকে আপনি চালাবেন না। এ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এই নির্বাচন কমিশনার আমার মানে টিএন সেশন থাকলে আমি বলতে পারতাম অনেক কিছু করতে পারবে। এই নির্বাচন কমিশনের দ্বারা কিছু হবে বলে মনে হয় না। আপনি কবিতা পড়েন? পড়েন না? মানে সুবোধ সরকারের একটি রিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা শোরগোল পড়ে গিয়েছে। সুবোধ সরকার সেখান থেকে কবি সুবোধ সরকার রীতিমতো স্বনামধন্য এবং তার একটা সুপরিচিতি রয়েছে পশ্চিমবাংলার যে কজন আ ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব রয়েছে এর মধ্যে সুবোধ সরকার অন্যতম। আমি বলব কিন্তু সুবোধ সরকারের সম্বন্ধে আপনি বিভিন্ন কথা বলবেন। আমি সুবোধ সরকারের প্রাথমিক পরিচয়টা আপনার সামনে দিলাম মাত্র। সুবোধ সরকার কিন্তু সুদীপ্তদা গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন যে, "আপনি কবিতা পড়েন? পড়েন না তো।" সুবোধ সরকার বলছেন তিনি ৪৫ বছর কবিতা পড়েন এবং যারা জীবনে ৪ ঘন্টাও কবিতা পড়েনি তারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে অন্য লোকের কবিতার কুৎসা রটাচ্ছে। তিনি বলছেন তিনি কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়েন এবং ভবিষ্যতেও পড়বেন। কি বলবেন? সুবোধ সরকারের কবিতা কেউ পড়েছে? আপনি আপনি আমি আমি একটা কথা বলছি। আপনাদের তো বড় চ্যানেল। আপনারা কাকদ্বীপ থেকে পর্যন্ত, কাকদ্বীপ থেকে আপনি পর্যন্ত এই কোচবিহার, আপনি একটা সার্ভে করুন যে আপনি বাঙালিকে, আপনি ১,০০,০০০ বাঙালির মধ্যে সার্ভে করুন। ১,০০,০০০ বাঙালির মধ্যে ১০ জন যদি সুবোধ সরকারের একটা কবিতার নাম বলতে পারে। আমি এর আগের দিন কবির সুমন আর নচিকেতা সম্বন্ধে বলেছিলাম, আজকে এর সম্বন্ধে বলছি। ১০ জন যদি ১,০০,০০০ লোকের মধ্যে, যে কোনো ১,০০,০০০ লোক, তার মধ্যে একজন, এই ১০ জন যদি কবি সুবোধ সরকার কি কবিতা লিখেছে তার একটা কবিতার নাম বলতে পারে, কবিতা বলতে বলছি না আমি, কবিতা আবৃত্তি করতে বলছি না, আমি আবার বলছি, আপনাদের তো, আপনারা তো লিডিং মিডিয়া, আপনারা তো লিডিং ইউটিউব মিডিয়া, আপনারা কাল থেকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, আপনারা কাল থেকে বিভিন্ন রেল স্টেশনে দাঁড়ানো শুরু করুন, করে আপনারা র্যান্ডাম জিজ্ঞেস করা শুরু করুন যে আপনি কবি সুবোধ সরকারের নাম শুনেছেন? সবাই বলবে চেনে। কেন চেনে? কারণ যেহেতু উনি মমতা ব্যানার্জির বাড়িতে বাসন টাসন মাজেন টাজেন এইসব কারণে। কিন্তু তারপর জিজ্ঞেস করুন যে কবি সুবোধ সরকারের একটা কবিতার নাম বলতে পারবেন না? প্রথম লাইন বলতে বলছি না, কবিতার আবৃত্তি তো আমি করতেই বলছি না, আমি বলছি কবিতার নাম, কবি সুবোধ সরকারের একটা কবিতার নাম। প্রতি ১,০০,০০০ যদি আপনি সার্ভে নেন, ১০টা লোক পাবেন না যে কবি সুবোধ সরকারের একটা কবিতার নাম বলতে পারে। এবার সেই লোকটা কটা কবিতা পড়লো না পড়লো, কাকে সার্টিফাই করলো, এবং যারা মানে ধরুন, দেখুন আমি খেটে খাওয়া লোক, তো আমি সত্যি আমি আমি আধুনিক কবিতা তো পড়িনি। স্কুলে কবিতা টবিতা পড়তাম, যখন ওই লিখতে হতো গদ্য পদ্য এটসেট্রা, যখন তারপর লিখতে হতো, তারপর খেটে খাওয়া মানুষ, দেখুন আমরা তো কবিতা টবিতা, সত্যি কথা বলছি, অত সময় নেই, মানে বাজে সময় খরচ করার মতো সময়, মানে আমার কাছে কবিতা পড়া মানে ওয়েস্টেজ অফ টাইম, সোজা কথা বলছি। এটা আপনি যাই বলেন আপনি আমার সম্বন্ধে, বিশেষ করে এইসব মানে থার্ড ক্লাস কবিতা। কিন্তু শুনেছি আমি যে মল্লিকা দেবী কত ভালো কবিতা ছিলেন। মল্লিকা সেনগুপ্ত তো ওনার ওয়াইফ, তিনি ভালো কবি ছিলেন। মল্লিকা দেবী মারা যাওয়ার পর শুনেছি উনি নাকি আর কবিতা লিখতে পারেননি। এটা অনেকে বলে, অনেক নিন্দুকেরা বলে যে সুবোধ সরকার, অনেকে নাকি তারপর পড়েনি, ওনার কোনো কবিতা নাকি তারপর পড়েনি, এটা বলেছে অনেকে, যে তারপর ২-৪ বছর লিখেছে এখান থেকে ওখান থেকে টুকেটাকে, কিন্তু তারপর নাকি ওনার কোনো ভালো কবিতা নেই। এটা আমি জানি না, মানে এটা অনেকে বলে, আই এম নট শিওর, বাট অনেকে বলে যে মল্লিকা দেবী মারা যাওয়ার পর নাকি ওনার সেরকম ভাবে কবিতা টবিতা, উনি এই রাজনীতি করে ফেলেন, কবিতা আর লেখেন না। তার আগেই বা কি করে কবিতা লিখতেন, কি লিখতেন, আমার সন্দেহ আছে। এবং আমি আপনাকে বলছি, আপনি ১,০০,০০০ লোকের মধ্যে সার্ভে করুন, আপনি দমদম স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন, শিয়ালদা, বালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, এদিকে আপনি বারাসাত, আপনি ১,০০,০০০ লোকের রেল স্টেশনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন যে আপনি কি সুবোধ সরকারের একটা কবিতার নাম বলতে পারবেন? আমি আপনাকে বলছি, যদি ১,০০,০০০ মধ্যে ১০ জন বলতে পারে, আমি আপনারা আমার কাছে আর আসবেন না। আমি রাজনীতি নিয়ে আর কোনো কথা বলব না। সার্ভে করুন, করে দেখুন। কথা বলবো সাধারণত সুদীপ্তদা আমরা জানি কবি, কবিতা এবং গল্প, উপন্যাস। আমি খুব সাম্প্রতিককালে অভিক দত্তর একটা উপন্যাস পড়ছিলাম, সামাজিক উপন্যাস। সাধারণত সেখানে আ শুধু নট অনলি এ রাজ্যের আমি বলতেই হচ্ছে যে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে দুর্দশা বা নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি হারালেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই উপন্যাসের মধ্যে উঠে এসেছিল এবং তবেই সেটা সামাজিক উপন্যাস বলে আখ্যায়িত হলো।
সাধারণত কবিতাও তো কবিরা লেখেন বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। এ রাজ্যের যা অবস্থান তারপরেও সুবোধ সরকার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়েন। এই আস্ফালন কি? ওনার ওই দেখুন, এরা ক্ষমতা ছাড়া টিকতে পারে না। একসময় সিপিএম এর চামচা ছিল, একসময় সিপিএম এর পিছন পিছন দৌড়াতো, যেই তৃণমূলে এসছে পাল্টি খেয়ে তৃণমূলে চলে এসছে। একসময় উনি যাচ্ছে তাই বলতেন মমতা ব্যানার্জিকে, পাল্টি খেয়ে রাতারাতি তৃণমূলে চলে এসছে। এরা ক্ষমতা ছাড়া থাকতে পারে না। ক্ষমতায় থাকলে একটা গাড়ি পাওয়া যায়, এই পাওয়া যায়, পুকুরে যা পাওয়া যায় আর কি। মানে খুব নির্লজ্জ টাইপের লোক আমি বলছি যারা আজকের দিনে তৃণমূল করে, আমি তাদের যেটুকু রেসপেক্ট করি, প্রত্যেকটা লোক, আমি তারা অন্তত নিজেরা রাজনীতি করছে, তারা যা করুক, একটা কাউন্সিলর হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, সে তার কর্তব্য করছে। কিন্তু এই যে প্যারাসাইট, পরজীবী এইসব লোক, এদের প্রতি কোনো শ্রদ্ধাই নেই। মানে এরা ক্ষমতা ছাড়া থাকতেই পারে না। জয় গোস্বামী যখন নাকি মমতা ব্যানার্জি বিরোধীতে ছিলেন, তখনও জয় গোস্বামী মমতা ব্যানার্জির সঙ্গে ছিল। কিন্তু এই লোকটা একটা নির্লজ্জ টাইপের লোক। এ যখন নাকি মমতা ব্যানার্জি বিরোধী ছিল, তখন মমতার বিরোধী ছিল। যেই মমতা ব্যানার্জি ক্ষমতা এসছে, এ পাল্টি খেয়ে চলে এসছে সিপিএম থেকে। আর নির্লজ্জ টাইপের লোক। আমি বলছি এর প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এই লোকটার প্রতি। জয় গোস্বামীর প্রতি শ্রদ্ধা আছে। জয় গোস্বামী কিন্তু একসময় আমরা দেখেছি, যখন কেউ প্রতিবাদ করতো না বামফ্রন্টের এগেনস্টে, তখন জয় গোস্বামী প্রতিবাদ করতো। আজকে জয় গোস্বামীকে দিয়ে, হ্যাঁ, এবং জয় গোস্বামীকে দিয়ে আজকে ধরুন ভুলভাল কাজ করাচ্ছে এরা। বেচারা, ওনারও শরীর টরীর খারাপ বোধহয়, গভর্নমেন্টের থেকে কিছু ভাতা টাতা দরকার বা সামথিং, আমি জানি না। মানে উনি এসআইআর টেসআইআর নিয়ে কিন্তু জয় গোস্বামী শ্রদ্ধা করার মতো লোক। এট দি এন্ড অফ দি ডে জয় গোস্বামী কিন্তু শ্রদ্ধা করার মতো লোক। কিন্তু এই লোকটা একেবারে অশ্রদ্ধা কর। জয় গোস্বামী তো প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। কিন্তু এই লোকটা, এই কোনো নীতি নেই, আদর্শ নেই, একেবারে ধান্দাবাজ। এই সুবোধ সরকার। একেবারে আমি সরে আসবো, এবার একটু বলবো যে সুদীপ্ত দা, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল গোটা ভবানীপুর। এবার ভোটে 3 গুণ লিড বলছে তৃণমূল, কি বলবে? এবার নতুন করে দিক যে ওই ওই ছবির নিচে যে বিচারে এই রায় দিয়েছে, যেখানে যেখানে ছবি দিয়েছে, তার ছবির নিচে কি কি রায় বেরিয়েছে 7 দিন পর, সেগুলো একটা পোস্টার করে তলায় একটা করে দিক। সেটা দেবে না। ওই যেমন সততার প্রতীক এখন আর দেয় না, সেরকম ওই 7 দিন পর কি রায় দিয়েছে সেটা ওই রায়তে যে মমতা ব্যানার্জি যা যা চেয়েছিলেন তার একটাও মানা হয়নি, সেটা লিখেছে। আর মমতা ব্যানার্জি 15 মিনিট করে ওখানে গেছেন, সেটা ঠিক। কিন্তু সুপ্রিম কোর্ট ওই যে উনি যা যা চেয়েছিলেন সুপ্রিম কোর্টে, তার একটাও যে মানেননি, সেটা এবার দিক। একদম আমি আসবো পার্থ চট্টোপাধ্যায়, একদম আলোচনার চর্চায় একদম 2022 সাল থেকে। সেই পার্থ চট্টোপাধ্যায় এবারে বলছেন সুদীপ্ত যে তার ঘরে তো কোনো খাটই নেই। যখন খাটের তলায় টাকা, একাধিক প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন তার ঘরে তো কোনো খাটই নেই। তিনি আরো বলছেন একজন লোক, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে একজন লোক এসে ওনাকে বলে দেখাক যে তিনি চাকরি দেওয়ার জন্য কারো থেকে টাকা নিয়েছেন। কি না, ওনার ঘরে খাট নেই। এবার অর্পিতার ঘরে খাটের তলায় টাকা পাওয়া গেছে, তো উনি কি ওনার ঘরে শুতেন না? যাক, এর বেশি আর আমাকে দিয়ে বলাবেন না। আমি মানে এটা দিয়ে, মানে আমার ঘরে খাট নেই, তাহলে আমি শুতাম কোথায়? অন্য কারো ঘরে ঘরে খাট আছে, সেখানে গিয়ে শুতাম। কার ঘরে আপনি গিয়ে শুতেন? আমাকে দয়া করে এর বেশি, দেখুন আমাদেরও তো বয়স টয়স হচ্ছে। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে আপনি জিজ্ঞেস করলে আমি অন্যরকম উত্তর দিতাম। আজকে এর বেশি উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। না, তিনি বলছেন একজন লোক এসে বলে দেখান যে তিনি কাউকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। এই যে কথা দেখুন, আপনারা আমি বলছেন সবসময়। আমি আবার বলছি, এই খাট নিয়ে বা টাকা নিয়ে আপনি আমাকে, টাকা নিয়ে আমার 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 তো বয়সটা তো মোটামুটি একটু বেড়েছে। 20 বছর আগে জিজ্ঞেস করলে আমি অনেক কিছু উত্তর দিতাম। এখন এই বয়সে এসে সেই উত্তরটা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার বাড়িতে খাট নেই, তাহলে আমি শুতাম কোথায়? কার ঘরে খাট আছে সেখানে গিয়ে শুতাম। কার ঘরে খাটের তলায় টাকা পাওয়া গেছে, এই তো বিভিন্ন, এই তো উনি যদি কোর্টে গিয়ে বলেন যে স্যার আমার ঘরে খাট নেই, তো ওনাকে জিজ্ঞেস করবে যা জজ সাহেব, যে আপনার ঘরে খাট নেই তো আপনি শুতেন কোথায়? তখন কি বলবেন যে ওই ওর ঘরে খাট আছে, ওখানে গিয়ে শুতাম আমি? তা আপনি ওর ঘরে খাটে গিয়ে শুতেন কেন? এরকম বিভিন্ন প্রশ্ন উঠবে। দেখুন, আমার অনেকটা বয়স হয়েছে। যে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল, বলা হয়েছিল যে এই এত দুর্নীতি হলে এর পেছনে কিং মেকার নাকি ওয়ান অফ দি মোস্ট কি ফিগার পার্থ চট্টোপাধ্যায়, তিনি অস্বীকার করে যাচ্ছেন, বলছেন একটা লোক এসে বলে দেখা। তাহলে কে চুরি করেছে নাম বলুন? আপনি বলুন যে কে কে চুরি করেছে, কার কথায় আপনি এইসব করেছেন, আপনি নাম বলুন তার। আপনি যদি না নেন, আপনার বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গেছে, আপনার বাড়িতে খাট নেই, তো সেই খাটের তলায় টাকাটা গেল কি করে? আপনি বলুন তাহলে কার অনুপ্রেরণায় আপনি এই টাকাটা চুরি করেছেন। যে অনুপ্রেরণা দিয়েছে তার নামটা বলুন আপনি।
পার্থ চট্টোপাধ্যায়কে যেদিনকে রীতিমতো ইডি আধিকারিকরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন সেদিনকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমি একজনকে ফোন করতে চাই এবং যখন আধিকারিকরা তাকে ফোন করার সুযোগ দেন তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে চান। তখন আধিকারিকরা তাকে বলেন যে আপনি কি কোথাও গিয়ে রাজ্যের সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন? তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরম আত্মীয়া। আজ এতদিন হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে এসেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের তো কোনো নজির পাওয়া গেল না। দেখুন, মমতা ব্যানার্জি কেউ গাড্ডায় বললে তার পাশে দাঁড়ান না। কুণাল ঘোষের পাশে দাঁড়ায়নি। কুণাল ঘোষ অনেক ম্যানেজ করে আবার ঢুকেছেন। মদন মিত্রের পাশে উনি দাঁড়াননি। মদন মিত্রকে ২.৫ বছর জেল খাটিয়েছেন। ঠিক আছে? কেউ গাড্ডায় বললে উনি তার পাশে উনি দাঁড়ান না। তো উনিও গাড্ডায় পড়েছে, ওনার পাশে দাঁড়াননি, এই তো। মমতা ব্যানার্জি, দেখো ভাই, তুমি যা করছো করছো, এটা অনেকটা এই বাল্মীকির গল্পের মতো। তুমি ডাকাতি করে খাচ্ছ সে ঠিক আছে, কিন্তু এবার তুমি ডাকাতি করে এই যে যখন বাল্মীকি গিয়ে ওর বউকে বললো যে আমি ডাকাতি করছি, আমার পাপের ভাগ নেবো না, আমি পাপের ভাগ নেবো না, তোমার তো কর্তব্য আমাকে খাওয়ানো। সেরকম তৃণমূল কংগ্রেসের ওই সিস্টেম যে যে যেখানে ইচ্ছা ডাকাতি করো, কিন্তু যখন জেল খাটবে আমরা কিন্তু হাত তুলে দেবো। আমরা একদম এই ক্ষেত্রে বাল্মীকির পরিবারের মতো আমরা। তোমাকে জেল খাটতে হবে, তোমাকে বাপের ভাগ নিতে হবে, তো নিচ্ছে বাপের ভাগ। একদমই। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশের নির্বাচনের ফলের পর হঠাৎ করে সীমান্তে উদ্বেগ কেন বাড়লো সুদীপ্ত দা? কারণ সীমান্তবর্তী জেলা মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার ঠিক কি আশঙ্কা করছেন এই মুহূর্তে গোয়েন্দারা? জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্দিষ্ট কিছু আসনে ভালো ফল। তা কি ভারতের নিরাপত্তা সমীকরণে একদম প্রভাব ফেলতে পারে? একদম। দেখুন, দেখা যাচ্ছে যে ভারতের যে বর্ডার যেটুকু অংশ বেঙ্গলের সঙ্গে যুক্ত আছে, সেখানে জামাতের বেশি। আসামের সঙ্গে যেখানে, বা ত্রিপুরার সঙ্গে, বা নর্থ ইস্টের অন্যান্য রাজ্যের সঙ্গে যেখানে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে, সেখানে কিন্তু গন্ডগোলটা নেই। তার মানে কোথাও একটা এরা জানে যে আমরা এখানে যদি গন্ডগোল করি, কালকে বেঙ্গল গভর্নমেন্টে চলে গেলে বেঙ্গলও আমাদের জায়গা, মানে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের জামাত দুই জায়গাতেই সমানভাবে অপারেট করছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবতে হবে যে আগামী দিনে কি করে এই জিনিসটা ম্যানেজ করে। আগামী দিনে কিন্তু বেঙ্গল আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। আর দেখুন, বাংলাদেশের মানুষের বুদ্ধি আছে, ওরা কিন্তু জামাতকে ক্ষমতায় আনেনি। আমাদের বুঝতে হবে যে আমার জামাতের সঙ্গে যুক্ত বা এটসেট্রা কেউ যদি থাকে, তাকে যেন আমরা ক্ষমতায় আর না আনি, যাদের সঙ্গে জামাতের হুইজ ইমরান, হুইজ আসিফ, এরা কারা? ইমরান, যাকে নাকি মমতা ব্যানার্জি এমপি করেছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে একে, মনমোহন সিং বলেছিল একে এমপি করবেন না, এই লোকটা সিমির লোক, সে এমপি হয়েছে। এরকম বহু বহু আছে এদের দলের মধ্যে। আরে মনমোহন সিং বলেছেন, আপনি গুগলে যান, মনমোহন সিং বারণ করেছিল মমতা ব্যানার্জিকে যে আপনি ইমরানকে করবেন না, ইমরানকে আপনি এমপি করবেন না। মমতা ব্যানার্জি করেছে। ইমরান সিমির প্রতিষ্ঠাতা, তাকে মমতা ব্যানার্জি এমপি করেছে। দেখুন, মমতা ব্যানার্জি এবার হারবে, এবং হেরে গেলে বেঙ্গল ইজ সেফ। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে সুদীপ্তদা। বৃহস্পতিবার লোকসভা অধিবেশনের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সময় ভাষণ দিচ্ছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। ঠিক তার পেছনের আসনেই বসেছিলেন সৌগত রায় এবং জুন মালিয়া। রীতিমতো এই রিলটায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া বলা চলে এবং নিজেদের মধ্যে কথোপকথনে একদম খুনসুটিতে ব্যস্ত ছিলেন বলা চলে তারা। খুনসুটির মেজাজে একদম জুন মালিয়াকে কিছু একটা বলতে দেখা গেল সৌগত রায়কে এবং তারপরে জুন মালিয়ার মুখের হাসি এবং তিনি রীতিমতো না, না মানছি না এই কথাটা, মানে ওই একটা খুনসুটির মুহূর্ত ভেসে এলো। ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে বর্ষিয়ান তৃণমূল সাংসদ পেছনে লাগতেই হেসে খুন হচ্ছেন তারকা সাংসদ। আমি বলবো জনপ্রতিনিধি তারা, মানুষ তাদেরকে নির্বাচন করেছেন, তারা পলিসি মেকার্স, one of the key policy makers of West Bengal, তারা যখন একটা পলিসি মেকিং এর জায়গায়, যেখানে বিভিন্ন পলিসি মেকিং নিয়ে কথাবার্তা হতে পারে, সেখানে এই ধরনের মুহূর্ত কিভাবে? দেখুন, একটা ছিল, উত্তম কুমারের পুরনো সিনেমা ছিল বিকেলে ভোরের ফুল। তো এখন ঘটনা হচ্ছে যে এ তো বিকেলে নয়, এ তো মাঝরাত্রে। মানে এইটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এটার যে ক্লিপিংসটা দেওয়া যায়, সেটা হলো শেষ রাতে ভোরের ফুল। বিকেলে না, এটা শেষ রাতে ভোরের ফুল। ঠিক আছে? শেষ রাতেও না, মানে মাঝরাতে, মাঝরাতে ভোরের ফুল। মানে দুদিন পর, মানে কি বলবো আর, মানে দুদিন পর রাম নাম সত্য হয় সময় হয়ে এসছে। এখনো যদি রোমান্টিক, মানে কি বলবো আর, মানে আমি এর বেশি কিছু বলতে চাই না। সৌগত রায়ের গত 19 বছরে এখানে উনি যে যে কাজগুলো করেছেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে উনি নেচেছেন এর সঙ্গে, রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে।
আরেকটাই আমাদের পাড়ায় একবার কালী পুজোর ফিতা কাটতে এসেছিল, সোহিনী সরকার ওর পাশে বসেছিল। তো দুজনকে 10টা ইয়ে দেওয়া হয়েছিল, 10খানা ফিশ ফিঙ্গার দেওয়া হয়েছিল। তো সোহিনী সরকার একটা ভাগ করে নিয়ে নিলেন। আমি ওনার সম্বন্ধে আমার অভিজ্ঞতা। তো উনি তো খাচ্ছেন খাচ্ছেন, 1 2 3 4 5 6 9টা উনি খেয়ে নিলেন। খেয়ে ওই যে আধখানা যেটা পড়েছিল, সৈনিকে জিজ্ঞেস করছে যে তুমি কি এটা খাবে? এই হলো সৌগত রায়। ঠিক আছে, সৌগত রায় দমদমের জন্য কিচ্ছু করেনি। সৌগত রায়, আমি আবার বলছি, দমদমের জন্য কিচ্ছু করেনি। তাহলে সৌগত রায় কি করে জিতছে? এখানে সিস্টেমটা হলো দমদমে, এই ব্রাত্য বসু বা অন্যান্য যারা আছে তারা যখন লোকসভা বা বিধানসভা ভোট হয় তখন কাউন্সিলরদের চাপ দেয় যে তোরা কত ভোটে আমার জেতাতে পারবি, তোরা যত ভোটে জেতাতে পারবি আমি তোদের তত বেশি টাকা পয়সা চুরি করার ব্যবস্থা করে দেবো। এবং এটা ব্রাত্য বসুর ফর্মুলা, এবং আশা করি বাকিরাও সেই ফর্মুলায় ইয়ে করে যে তাহলে তোর এতগুলো লোককে আমি টিট কেলেঙ্কারিতে ঢোকাবো। মানে কাউন্সিলরদের উপর চাপ থাকে যে তুমি এত ভোটে যদি জেতাও তাহলে তোমার উপর আমি এই ফেসিলিটিস দেবো, তোমাকে এতগুলো কন্ট্রাক্টারি দেবো, ঠিকাদারি দেবো, তোমার এতগুলো লোককে টিট কেলেঙ্কারিতে চাকরি দেবো নেক্সট টাইম, এইরকম সব চুক্তি দেখছে। এবং সেই করে এবার এরা ওই মারধর এইসব করে, নইলে সৌগত রায়ের এবং এইবার সৌগত রায় হারতো, কিন্তু এবার সৌগত রায় একটা মাস্টার স্ট্রোক চেলেছেন। সেটা হলো সৌগত রায় ইয়েকে নিয়ে আসেন, সুজন চক্রবর্তীকে। সুজন চক্রবর্তীকে যাদবপুরের লোকেরা চেনে, যাদবপুরের লোকেরা ওখানে দাঁড়ালে সুজনকে একটা ভোটও দিতেন না, কিন্তু সেই জন্য সুজন চক্রবর্তীকে এবার দমদমে নিয়ে আসেন সৌগত রায়। কেন নিয়ে আসেন? কারণ নতুন ফেস সিপিএম এর যদি কিছু ভোট কাটে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি এবার সিপিএম যে কাজটা করবে, সাউথ কলকাতা বা যাদবপুরের যে লিডাররা আছে তাদের ধরুন দমদমে নিয়ে এলো, দমদমে লিডারদের সবাই দেখবে নতুন ফেস। কারণ ধরুন শতরূপ বা এরা বা বাকি, আমি নাম নেওয়া উচিত না, এদের যদি সাউথ কলকাতা দ্বারা একটা ভোটও পাবে না, এটা গত কয়েকবার জামানত জব্দ হয়েছে, ওদের নিয়ে আসবে নর্থ কলকাতায় বা দমদমে। আর দমদমের যে নেতা ফেতা আছে তাদের নিয়ে যাবে সাউথ কলকাতায়। আর মীনাক্ষী মুখার্জি গতবার দাঁড়িয়ে ছিল আপনার কি বলে ওই নন্দীগ্রামে, তাকে ধরুন মধ্য কলকাতায় বা টালিগঞ্জে দাঁড় করালো। লোকে দেখবে নতুন ফেস, নতুন ফেস দেখে যদি কিছু ভোট কাটায়, ভোট কেটে তৃণমূলকে জেতানো, এই হলো ওদের উদ্দেশ্য। আমি বলছি তৃণমূল এভাবেই জিতছে, সিপিএম বারবার ওদের ভোট কাটছে, নইলে সৌগত রায়ের মতো লোক 20 বছর এমপি থাকে অসম্ভব। এর আগে সৌগত রায় সিপিএম এর সঙ্গে লাইন আপ করেছিল। সৌগত রায়, আমি আবার বলছি, সিপিএম এর সঙ্গে লাইন আপ করেছিল। সৌগত রায়ের সঙ্গে চন্দন বসু শোনা গেছে একরকম ব্যবসার সম্পর্ক ছিল। সৌগত রায় সৌগত রায়কে একসময় সিপিএম ঢাকুরিয়ায় জিতিয়ে দেয় আরএসপির এগেনস্টে। পরের বার আরএসপি যখন সৌগত রায়কে 2006-তে হারিয়ে দেয়, তখন যেবার নাকি 235-30 যেবার রেজাল্ট হয়েছে, সেই মার্কেটে সৌগত রায় গিয়ে বনগানা বাগদা কোথায় গিয়ে বাই ইলেকশনে জিতে বেরিয়ে আসে। সিপিএম না সাপোর্ট করলে সম্ভব? ফলে সৌগত রায়কে সিপিএম বরাবরই হেল্প করে, এবং এবছর জিতেছে সৌগত রায় সিপিএম এর জন্য। নইলে এই ধরনের একটা বাজে লোক, এরকম একটা অপদার্থ লোক। তারা গিয়ে এরকম হাসি ঠাট্টা করছেন, তারা তো সেখানটা তো খুবই মানে খুব কম দিন অধিবেশন চলে, আমরা জানি একদম ইয়ারলি, একদম মানে সেই দুর্গাপুজো বা অনুষ্ঠানের মতো অধিবেশন চলে। সেইটুকু সময় জনপ্রতিনিধিদের এইরকম আচরণ, যারা মানুষের হয়ে কথা বলতে গেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে কি পশ্চিমবঙ্গবাসীর আস্থাটা কি আর থাকবে? অসৎ সঙ্গে সর্বনাশ বলে, সৌগত রায় সেইটা হয়েছে। জানেন তো, সৌগত রায় একসময় আইআইটি দিয়ে, সৌগত রায়, জুনমালিয়াকে আমি ধরি না, জুনমালিয়াকে আমি ধরছি না, দেখুন এটা আমি তাকে ধরছি না, আর বিশেষ করে কোনো মহিলার এগেনস্টে আমি কোনো বাজে কথা বলবো না। আর জুনমালিয়া তো চুপ করে বসেছিলেন, জুনমালিয়া উনি তো চুপ করে বসেছিলেন, উনি, আমি দেখলাম ওনার লিটল ডিগনিফাইড ওনাকে মনে হলো। যা বদমাইশি করছিল এই সৌগত রায় করছিল। একসময় এই লোকটা যেন আইআইটি চান্স পেয়েছিল, ছেড়ে প্রেসিডেন্সি এসেছিল রাজনীতি করে বলে। সেই লোকটা আজকে কটা রাজনীতি করেছে জানেন? সৌগত রায়, সৌগত রায় প্রথমে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসে। 1969 সালে উনি জয়েন করেন কংগ্রেস আর কংগ্রেস রিকুইজিশনিস্ট। তারপর উনি কংগ্রেস দেবরাজ আর্টসে জয়েন করেন। তারপর উনি ফিরে আসেন কংগ্রেস আইতে। তারপর উনি যান জাতীয় কংগ্রেসে আবার, ঠিক আছে, 96-এ। তারপর 98-এ উনি আবার জয়েন করেন তৃণমূল কংগ্রেস। সৌগত রায় সারা জীবন এই যেখানে যা পেয়েছেন, এদিকে সিপিএম এর সঙ্গে লাইন করা, কোনো সময় বিজেপির সঙ্গে এই করে, একটা ট্যালেন্টেড লোক যে যার দ্বারা জীবনে কিছু হতো। আমি একসময় বলতাম যে কালো একটা পোস্ট করেছি যে সৌগত রায়কে মমতা ব্যানার্জি কেন কাজ করতে দিল না, এটা তো শিক্ষিত লোক। এখন বুঝতে পারছি লোকটা একদম পচে গেছে, ওর ওর মধ্যে কোনো চরিত্র বলে কোনো জিনিস নেই।